রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতাটি পড়তে যাচ্ছি। বিদ্রোহী কবিতাটি আমরা বাঙালি জাতি হিসেবে অতি ছোটবেলা থেকেই বিদ্রোহী নামটার সঙ্গে পরিচিত হই, কারণ যিনি এই বিদ্রোহী ভূষণটি বা অভিধাটি নিয়ে আমাদের সামনে উপস্থিত হন তার সম্পর্কে আমরা কম বেশি সেই ছোটবেলা থেকেই জানি। আমি বলতে যাচ্ছিলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তিনি এই বিদ্রোহী কবিতা লিখে আমাদের মাঝে একজন বিশিষ্ট আধুনিক সাহিত্যিকদের মধ্যে অন্যতম প্রধান, বলা যায় শ্রেষ্ঠ শ্রেণীর সাহিত্যিক হিসেবে স্থান করে নেন। এই বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের পরিচিতির জন্যে বা বাঙালি সমাজে বা বাঙালি সাহিত্যের সমাজে তাকে তুলে ধরার জন্যে বা প্রতিষ্ঠা দেওয়ার জন্যে যথেষ্ট বলা যায়। তবে নজরুল যে এই বিদ্রোহী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তা না, এরও অনেক আগে থেকেই বিশ্ববিধাতা প্রদত্ত যে জ্ঞান বা যে মেধা বলা হয় সেটা নিয়েই তিনি অচিরেই আমাদের সাহিত্য অঙ্গনে আরও ছোটোখাটো সাহিত্য নিয়ে আমাদের সাহিত্য অঙ্গনে পরিচিত হচ্ছিলেন। তবে এই বিদ্রোহী কবিতাটি ছিল তার একেবারে বলা যায় তার চরিত্রকে বা তার যে কবি মানুষকে, তার যে প্রতিভা সেটাকে আমাদের সামনে তুলে ধরার জন্যে অন্যতম উদাহরণ। আচ্ছা, এই কবি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে গ্রহণ করেননি, এটা আমরা জানি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, জীবনের মোড়ে মোড়ে তাকে নিতে হয়েছে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে জীবনের বিভিন্ন পর্যায়ের ধাক্কায় বিভিন্ন পর্যায়ের শিক্ষায় নিজেকে শিক্ষিত করার সুযোগ। প্রতিটি মানুষের জীবনের উত্থান পতন অনেক অনেক বেশি থাকে, যেই উত্থান পতনের মধ্য দিয়েই একজন মানুষ পরিপূর্ণ মানবে পরিণত হয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও সেরকম এক জীবনের মধ্য থেকে তার প্রতিভা নিয়ে উঠে এসেছেন। তার জন্ম মৃত্যু সম্পর্কে আমরা জানি যে তিনি 1899 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে চড়াই উতরায় তাকে বলা যায় জীবনের প্রতিটি মুহূর্তেই তাকে অনেক অনেক চড়াই উতরায় পেরোতে হয়েছে। আর এই চড়াই উতরায় পেরোতে গিয়েই কবি নজরুল যেন আরও বেশি জীবন ঘনিষ্ঠ, আরও বেশি জীবন থেকে শিক্ষা নিয়ে নিয়েছেন। জীবনই তার একজন প্রধান গুরু বা জীবনই বলা যায় তার প্রধান শিক্ষক। জীবন থেকেই তিনি শিখেছিলেন, আর সেই সাথে ছিল তার সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভা। আচ্ছা, আমরা জানি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চুরুলিয়া গ্রামে। কিন্তু তিনি জন্মগ্রহণের কিছুদিন পর, মাত্র 8 বছর পর পিতৃহারা হয়েছেন। দরিদ্রতার মধ্য দিয়ে তার পরিবারকে জীবনের অনেক বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, জীবনের বেশ কিছু সময় পার হতে হয়েছে। কাজী নজরুল ইসলাম শিক্ষা জীবন শুরু হয়েছিল সেই গ্রামের মক্তব থেকে। 1316 বঙ্গাব্দ তিনি গ্রামের মক্তব থেকে প্রাইমারি শিক্ষায় সমাপ্তি টানেন এবং সেখানেই তিনি ওই মক্তবেরই একজন শিক্ষক হিসেবে ওই বয়সে কিছুদিন দায়িত্ব পালন করেন। মাত্র 12 বছর বয়সে দেখা যায় কাজী নজরুল ইসলাম জীবিকার প্রয়োজনে বা জীবনের জীবিকা নির্বাহের প্রয়োজনে তাকে লেটু গানের দলে
কি করতে হচ্ছে, যোগদান করতে হচ্ছে। সেখানে তিনি পালা গান রচনা করছেন। এটাও কাজী নজরুল ইসলামের কাজী নজরুল হয়ে ওঠার পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছে বলা যায়। এই লেটু গানে তিনি লেটু গান দলের জন্যে যে সামান্য কিছু পালা গান রচনা করতেন, সেখান থেকেই তার সাহিত্য চর্চার শুরু। সেখানেই তিনি নিজেকে গড়ে তোলার বা নিজের প্রতিভাকে শান দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর কাজী নজরুল ইসলাম সাহিত্যের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেননি। শুরু হয়ে যায় বিশ্বের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টনে গিয়ে নজরুল একজন সৈনিক পদে যোগদান করেন। সেখান থেকে তিনি চলে যান করাচিতে। 1914 সালের যে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, সেটা তিনি একজন সৈনিক হিসেবে প্রত্যক্ষ করেছিলেন। 1917 সালে তিনি হাবিলদার পদে সৈনিক পদে যোগদান করার পর কিছুদিন পরে হাবিলদার পদে তিনি সেখানে পদোন্নতি পান। 49 নম্বর বাঙালি পল্টন, এটা 1920 সালে ভেঙে যাওয়ার পর তিনি চলে আসেন কোথায়, কলকাতায়। এবং এখানে এসে তিনি পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় তখনই। আর এই বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর কাজী নজরুল ইসলামের চতুর্পাশে নজরুলের খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি বিদ্রোহী কবি হিসেবে চতুর্পাশে পরিচিতি পেয়ে যান। এরপর তিনি লাঙল, নবযুগ এবং ধূমকেতু নামের বিভিন্ন পত্রিকায় সম্পাদনার কাজে নিযুক্ত হন। সেই সাথে সাহিত্য চর্চার অংশ হিসেবে তিনি নানান ধরনের কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, বলা যায় যে সাহিত্যের প্রবন্ধ সাহিত্যের সমস্ত ইয়েতেই শাখা প্রশাখায় বিচরণ শুরু করেন। তবে সেখানে ছিল তার কালজয়ী কবিতাগুলো এবং কালজয়ী কিছু নজরুল গীতি বলা হয়, যেগুলো আজও আমাদের মাঝে ছড়িয়ে আছে, আজও আমাদের মনকে ছুঁয়ে যায়। সেখানে তিনি যেসব কাব্য গ্রন্থগুলো রচনা করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা প্রভৃতি। এছাড়াও তিনি 3টি উপন্যাস রচনা করেছিলেন, মৃত্যু ক্ষুধা, এরকম আরও 2টি উপন্যাস রচনা করেন। এছাড়াও তিনি কিছু শিশুতোষ নাটক রচনা করেছিলেন, কিছু পূর্ণাঙ্গ নাটক রচনা করেছিলেন, কিছু প্রবন্ধ গ্রন্থ রচনা করেছিলেন। এসবের ফলশ্রুতিতে দেখা যায় নজরুল 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য সম্মাননায় তিনি ভূষিত হন। 1972 সালে যখন আমাদের দেশ স্বাধীন হলো, তখন আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই কাজী নজরুল ইসলামকে দেশে নিয়ে আসলেন এবং তাকে আমাদের জাতীয় কবি হিসেবে তিনি তাকে প্রতিষ্ঠিত করলেন। আজ আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হিসেবে তাকেই পেয়েছি। কারণ আমাদের যে জাতীয় চেতনাবোধ, আমাদের জাতীয় যে ভাবনাগুলো, সেগুলো আমরা নজরুলের সাহিত্যের মধ্যে খুঁজে পাই। মুক্তিযুদ্ধের সময় নজরুলের সাহিত্যগুলো, নজরুলের রচনাগুলো, স্বাধীন চেতা বক্তব্যগুলো আমাদেরকে পথ নির্দেশনায়
সহায়তা করেছে বলা যায়। তিনি প্রত্যক্ষভাবে যদিও কি ছিলেন, অনুপস্থিত ছিলেন, কিন্তু তার সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে সর্বাঙ্গীনভাবে উপস্থিত ছিলেন। যদিও তার অসুস্থতার কারণে বয়স 40 বছরের পর আমরা তাকে সাহিত্য অঙ্গনে আর পাইনি। হয়তোবা তিনি যদি সুস্থ থাকতেন, তিনি যদি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকতেন, তবে নজরুল সাহিত্য বাংলা সাহিত্যকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু যা তিনি রচনা করেছেন তাও আজও এবং চিরদিন, যতদিন বাঙালি জাতির এই পৃথিবীতে অবস্থিতি থাকবে ততদিন অম্লান হয়ে থাকবে, এক আলাদা উপস্থাপনায় উপস্থাপিত হবে নজরুলের সাহিত্যসমূহ। আচ্ছা, এবার বিদ্রোহী কবিতাটির ভিতরে প্রবেশ করার পূর্বে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো কবিতাটি ভালোভাবে খুব বোধগম্য করার জন্যে তোমাদেরকে কবিতার পেছনের শব্দার্থ ও টিকা অংশটুকু পড়ে নিতে হবে, যাতে কবিতার প্রতিটি লাইন তোমাকে বুঝতে সহায়তা করে বা তোমার বুঝতে সাহায্য হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেহেতু কবিতার ভিতরে প্রবেশ করব, তাই কিছুটা শব্দার্থ টিকা পড়ে নেই। যেমন দেখো, একটি শব্দ হচ্ছে নেহারি। নেহারি, নেহারি বলতে কি বোঝানো হচ্ছে? দেখে বা প্রত্যক্ষ করে। এভাবে তোমরা লিখে লিখে শব্দার্থগুলো মনে রাখবে, যাতে কবিতাটি বুঝতে তোমাদের সহায়ক হয়। নেহারি, দেখে বা প্রত্যক্ষ করে। এরপর দেখো, কবিতায় ব্যবহৃত আরেকটি শব্দ মহাপ্রলয়। মহাপ্রলয় বা সৃষ্টির ধ্বংসকাল। মহাপ্রলয় এর অর্থ হচ্ছে সৃষ্টির ধ্বংসকাল। তারপর দেখো নটরাজ। নটরাজ হচ্ছে গিয়ে মহাদেবের আরেক নাম। তোমরা মহাদেবকে চেনো, যারা সনাতন ধর্মাবলম্বী, তাদের যে দেবতা, সেই দেবতাদের প্রথম শ্রেণীর একজন দেবতা, তিনি হচ্ছেন মহাদেব। মহাদেবের একটি নাম হচ্ছে নটরাজ। সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি। নটরাজ তাহলে কি? মহাদেবের একটি নাম। মহাদেবের নাম, যিনি সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতায় ভয়ঙ্কর নৃত্যময় মূর্তিতে থাকবেন। আচ্ছা, কানন, আমরা জানি কানন অর্থ আইন। টর্পেডো ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র। টর্পেডো তাহলে কি? ডুবোজাহাজ থেকে নিক্ষেপিত এক ধরনের অস্ত্র। আমরা উপরের দিকে লিখছি, প্রথমটা মুছে দিচ্ছি। টর্পেডো জাহাজ থেকে নিক্ষেপিত একটি অস্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্তই। কবিতার
যেই যেই শব্দগুলো তোমার কাছে কঠিন মনে হয় সেগুলো খুঁজে খুঁজে দাগাঙ্কিত করে তুমি শব্দার্থ টিকায় অথবা কোনো বাংলা ডিকশনারি থেকে, বাংলা একাডেমি প্রণীত বাংলা ডিকশনারি থেকে অর্থগুলো ভালো করে বুঝে নেবে, যাতে কবিতাটি বুঝতে তোমার সহজ হয়। আজকে এই পর্যন্তই। আমরা আজকে যেটুকু জানলাম নজরুলের জীবন সম্পর্কে এবং তার রচিত বিদ্রোহী কবিতার একাংশ। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, পড়াশোনার সঙ্গেই থেকো। আসসালামু আলাইকুম।